এই যে এটা দিলে হচ্ছে ক্যামেরা চেঞ্জ হবে। ঠিক আছে, ক্যামেরা চেঞ্জ করে ওইখানে দিয়ে দিলাম, তাই তো? আর যখন শেষ করবো তখন এই ফিনিশ। লাইট কমেছে নাকি? আর এইটা উঠে থাকলে মানে লাইভ হচ্ছে। দুইজন জয়েন করছে, মানে এখানে সংখ্যা দেখাবে আর কি কতজন আছে। তুমি কিছুক্ষণ ওয়েট করো, তাহলে হচ্ছে সবাই জয়েন করতে পারবে। আর এমনি এখানে কমেন্ট করলে তুমি দেখতে পারবে। এটা কার বই? না, হ্যাঁ ঠিক আছে, 50 হোক। 50-র জন্য অপেক্ষা করতেছি। I am waiting at least for 50 students. So let us start. আমরা আজকে একিউট অ্যাবডোমেন অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট এটা নিয়ে আলোচনা করব এবং এর ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি চাচ্ছি যে তোমাদের আরও স্টুডেন্ট জয়েন করুক। এখানে যা আমি দেখতেছি 48 আলটিমেটলি জয়েন করছে, তার একটু বেশি হলে ভালো। আর যারা যারা আজকে মিস করবে, এরপরের থেকে তোমরা সবাইকে টেলিফোন করে ওদেরকে সবাইকে জয়েন করতে বলবা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট উই আর স্টার্টিং। তো বেসিক্যালি এই একিউট অ্যাবডোমেন থেকে রিটেন কোশ্চেন, ভাইভা, আর হলো কিছু ওয়াসপের কিছু কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমাদের থাকে, আমরা সবসময় গুরুত্ব দিয়ে থাকি। অ্যান্ড ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ ইন দি ওয়ার্ল্ড you will get a very good number of cases in the in the clinical teaching, that is in the ward. তো আমরা ভাই যে সমস্ত কোশ্চেনগুলো জিজ্ঞেস করি ম্যাক্সিমাম কিন্তু ওয়ার্ড রিলেটেড কোশ্চেনই বেশি, যার জন্য এগুলোর কিন্তু খুবই গুরুত্ব আছে। তো ইফ উই আস্ক ফার্স্ট কোশ্চেন দ্যাট হোয়াট ইজ একিউট অ্যাবডোমেন, এই একিউট অ্যাবডোমেনের যে বিষয়টা, এটা কিন্তু অনেকে এক একজনে এক এক রকম করে বলে, কিন্তু সেরকম করে বললে হবে না। এর কিছু ইম্পর্টেন্ট আছে, মানে কথাবার্তা আছে বা কিছু বিশেষণ আছে যেগুলো দিয়ে এটাকে বলতে হবে। যেমন একিউট অ্যাবডোমেন, অ্যাবডোমিনাল পেইন, অ্যাবডোমিনাল পেইনটাকেই কিন্তু আমরা একিউট অ্যাবডোমেন বলি না। যদি আমরা এই একিউট অ্যাবডোমেন বলতে চাই, তাহলে এর অনেকটা ক্রাইটেরিয়া থাকতে হবে। তার ভিতর ইট ইজ দি একিউট অ্যাবডোমিনাল পেইন, নো ডাউট, বাট ইট ইজ নন ট্রমাটিক পেইন। তাহলে বলতে হবে ইট ইজ দ্য নন ট্রমাটিক acute abdominal pain বা acute abdominal catastrophe that may or may not have some associated other symptoms or symptom complex. সেগুলো কি? সেগুলি নশিয়া, ভমিটিং, অ্যানোরেক্সিয়া, এগুলো এটার সাথে অ্যাসোসিয়েট থাকতে হবে। আর এর সাথে দ্যাট ডিমান্ডস ইমিডিয়েট ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট হোয়ার অপারেশন মে অর মে নট রিকোয়ার। তো এই কয়েকটা জিনিসই কিন্তু এটার সাথে থাকতে হবে। যারা খুব সুন্দর করে ভালো করে অ্যান্সার দিতে চাও, তাদের কিন্তু এই কয়েকটা কম্পোনেন্ট এটার সাথে যোগ করতে হবে। তাহলে আমি কি বললাম যে একিউট অ্যাবডোমেন ইজ অ্যান একিউট ক্যাটাস্ট্রফি
non-traumatic acute catastrophe. Patient usually present with abdominal pain that may be sudden or gradual onset with some symptom complex like anorexia, nausea and vomiting, and that demands immediate diagnosis and treatment where operation may or may not require. তো এই পুরা জিনিসগুলো যদি সুন্দরভাবে গোছাইয়ে বলো তাহলে আমার মনে হয় যে জিনিসটা আরও সুন্দর হয়। আর ট্রমাটিক অ্যাবডোমেন এটা কিন্তু অন্য আর একটা বিষয়। ট্রমাটিক অ্যাবডোমেনটা একটা আলাদা সাবজেক্ট, অ্যান্ড আমরা এটাও একটা আলোচনায় নিয়ে আসবো আমরা পরবর্তীতে। তাহলে সেটা আমরা দেখব পরবর্তীতে একদিনের ক্লাসে আমরা ট্রমাটিক অ্যাবডোমেন নিয়ে আলোচনা করব। তাহলে আমরা অ্যাকিউট অ্যাবডোমেনের এই যে কথাগুলো বললাম, একটা অ্যাবডোমেনের রুগী যখন আমাদের কাছে আসে তখন হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যাকচুয়ালি উই লাইক টু ইলিসিয়েট টু ডায়াগনোজ দ্য কেস। সেখানে আমরা অনেকগুলো পয়েন্ট কনসিডার করি, যেমন আমরা রুগীর বয়সটাকে কনসিডার করি, তার সেক্স, অকুপেশন, রেসিডেন্স, এগুলো কনসিডার আমরা করি। তো এগুলো কনসিডার, এগুলো প্রতিটা জিনিসের ভিতরে একটা গুরুত্ব আছে, কিন্তু এগুলো আমরা ইন ডিটেলস যাব না, তোমরা এগুলো ক্লিনিক্যাল বই থেকে একটু পড়ে নেবো। কিন্তু আমি যেটা যেতে চাচ্ছি, যেহেতু এটার মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লেন্টস হলো, চিফ কমপ্লেন্টস হলো পেইন। এই জন্য এই পেইন কিন্তু একটা বিষয় যেখানে অনেকগুলো জিনিস তোমাদেরকে জানতে হবে, এবং এই পেইন নিয়ে আমরা অনেক কোশ্চেন করি। যে পেইনটার এই মুড অফ অনসেট, এটা অনেক সময় দেখা যায়, এটা দিয়ে আমরা ডায়াগনোসিস করি। দেখা যায় একটা রুগীর ইট হ্যাজ বিন স্টার্টেড অ্যাট দ্য ভেরি আর্লি মর্নিং, গ্র্যাজুয়ালি ইনক্রিজেস ইন সাইজ, অ্যাসোসিয়েটেড উইথ অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, ভমিটিং. Pain usually initially was around umbilicus, later on shifted to the right iliac fossa. তো এই ধরনের যে একটা মুড অফ অনসেট অ্যান্ড দেন ইট ইজ শিফটিং, এটা দিয়ে আমরা বুঝি যে ডায়াগনোসিস কোন দিকে যাচ্ছে। আবার যদি এমন হয় যে একটা পেইন দ্যাট ইন দি আপার অ্যাবডোমেন অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ সাম রেফার্ড পেইন টু দি ব্যাক অর টু দ্য শোল্ডার, এইরকম যদি সাথে সাথে থাকে, তা সেটার আবার আর এক ধরনের একটা পেইনের নেচার থাকবে। সেখানে আমরা ধরে নিই যে এটা তো এমন একটা অর্গানের সাথে রিলেটেড দ্যাট হ্যাজ গট সাম নিউরোলজিক্যাল রিলেশন উইথ দিস এরিয়া। তো তখন আমরা যেমন সেটাকে অনেক সময় মনে করি যে তাহলে এটা গল ব্লাডার হতে পারে, গল ব্লাডারের ব্যথাটা হতে পারে। এরকম পেনক্রিয়াসের ব্যথারও এরকম একটা ক্রাইটেরিয়া থাকে। এভরি ডিজিজ হ্যাজ গট সাম ওন ক্রাইটেরিয়া রিগার্ডিং দ্য ইভি কনসিডার দ্য পেইন। তাহলে আমরা এখন এই পেইনটাকে নিয়ে কিছু কথা আমরা যদি বলি, যে এটা ডায়াগনোসিসের ক্ষেত্রে যেমন আমরা তার টাইম অফ অনসেট, মুড অফ অনসেট, এটা যেমন কনসিডার করব। সাইট অফ পেইন, অনেক সময় উইথ দ্য সাইট অফ পেইন আমরা পেশেন্টের ডায়াগনোসিসটাকে খুব সুন্দরভাবে বলতে পারি। যেমন এটার সাথে একটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফাইন্ডিংসও রিলেটেড। আমরা অনেক সময় জিজ্ঞাসা করি, হোয়াট ডু ইউ মিন বাই পয়েন্টিং সাইন। আমরা রুগীকে যদি বলি যে কোথায় সবচেয়ে বেশি ব্যথা, হয়তো রুগী দেখাইলো একটা তার ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে দেখাইলো ইন দি রাইট ইলিয়াক ফোসা, তখন আমি ভাবলাম যে এই জায়গাটায় বা এখানে রিলেটেড অর্গানের সাথে রিলেটেড ব্যথা কোথায় বেশি, সে হয়তো দেখাইলো ইপিগেস্টিক রিজনে, অথবা দেখাইলো ডিউডিনাল পয়েন্টের ওখানে দেখাইলো। এরকম অনেক সময় ভেগ পেইন থাকতে পারে, সে অনেকগুলো আঙ্গুল দিয়ে সে হয়তো পেটটাকে দেখাইলো। এইভাবে এই সাইট অফ পেইন, বিশেষ করে পয়েন্টিং সাইনটা বেশি গুরুত্বপূর্ণ, স্পেশালি ফর দ্য ডায়াগনোসিস অফ পেপটিক আলসার, ডায়াগনোসিস অফ অ্যাপেন্ডিসাইটিস, ডায়াগনোসিস অফ কোলিসিস্টাইটিস। এগুলোর জন্য এই ইম্পর্টেন্ট সাইন হলো যে সাইট অফ পেইনটা আমরা করতে পারি। এরপরে আমরা যেটা বলি যে নেচার অফ পেইন, নেচার অফ পেইন, ক্যারেক্টারিস্টিক অফ পেইন, এই দুটো জিনিস আমাদেরকে অনেক সময় জানতে হবে। আমরা এই নেচার দিয়ে কি বুঝি, যে অনেক সময় পেইন মেবি শিফটিং পেইন, মেবি রেডিয়েটিং পেইন, মেবি রেফার্ড পেইন, মেবি মাইগ্রেটিং পেইন। এই যে প্রতিটা জিনিসের উদাহরণ আমরা অনেক সময় জানতে চাই, স্পেশালি ইন দ্য ভাইবা বোর্ড, অথবা অনেক সময় আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনের সময় পেশেন্টের আমরা এটা বলি যে তুমি এই জিনিসগুলো আমাদের ব্যাখ্যা করে বলো। তাহলে একটা যদি আমি বলি শিফটিং পেইনের একটা উদাহরণ কি, তোমাদেরকে সুন্দর করে তখন বলতে হবে যে মোস্ট ক্লাসিক্যাল এক্সাম্পল ইজ দ্য অ্যাপেন্ডিসাইটিস। কেন?
In appendicitis, initially the pain started at periumbilical region or around umbilicus, and after few hours pain shifted to the right iliac fossa. এখন এই ইনিশিয়াল পেইন এখানে পরে শিফট কেন, এটা আমরা পরে এই স্পেসিফিকভাবে অ্যাপেন্ডিসাইটিস যখন আলোচনা করব তখন আমরা বলবো। এরপরে আবার ধরো যে এটা গেল শিফটিং পেইনের একটা ইম্পর্টেন্ট উদাহরণ। যদি বলা হয় যে পেইন রেডিয়েটিং পেইন অথবা মাইগ্রেটিং পেইনের একটা উদাহরণ, একটা পেশেন্ট সার্টেন সিভিয়ার অ্যাকিউট আপার অ্যাবডোমিনাল পেইন হলো, লেটার অন পেইন গ্র্যাজুয়ালি মাইগ্রেটেড along the right upper abdomen, that is right paracolic gutter towards the lower abdomen, and then it has spread throughout the lower abdomen and then to the whole abdomen. তাহলে আমরা কি বুঝলাম? এই ব্যথাটা ইনিশিয়াল ব্যথা ছিল কোথায়? ইন দ্য রাইট, ইন দ্য আপার অ্যাবডোমেন, সাডেন সিভিয়ার পেইন, গ্র্যাজুয়ালি এই ব্যথাটা নিচের দিকে গেল। এটা একটা ক্লাসিক এক্সাম্পল অফ দ্য পারফোরেশন অফ দ্য পেপটিক আলসার। তাহলে আমরা পারফোরেশন অফ দ্য পেপটিক আলসারের একটা ক্লাসিক উদাহরণ দিলাম এটা, যে এবং পেইনটাকেও আমরা একটু বর্ণনা করব এইরকমভাবে যে সাডেন সিভিয়ার acute agonizing upper abdominal pain, and sometimes pain may be so severe occasionally patient become faint. অনেক সময় এই পেইনটা এত বেশি হয় যে পেশেন্ট সাথে সাথে ফেইন্টিং হয়ে একদম তোমার নিচে পড়ে যায় অথবা বিছনায় পড়ে যায়, ফ্লোরে পড়ে যায়। কারণটা পেইন টলারেন্সি পেশেন্টের তখন এত কঠিন হয়ে পড়ে। ইট ইজ দেন when there is leaking of fluid from this perforation to the abdominal cavity, then it enters into the initially at the right paracolic gutter, and this fluid from this right paracolic gutter enter into the lower abdomen, and the pain spread to the lower abdomen, and ultimately it spreads throughout the whole abdomen. তাহলে এটা দ্য ক্লাসিক্যাল এক্সাম্পল অফ পেপটিক আলসার পারফোরেশন। আমরা জিজ্ঞাসা করি যে পেপটিক আলসার পারফোরেশনের ক্লাসিক পেইন, যে এই রেডিয়েটিং পেইন অ্যান্ড এটার একটা সুন্দর করে একটা বর্ণনা দাও, তখন এটার বর্ণনা এইভাবে দিতে হবে যে সাডেন সিভিয়ার অ্যাকিউট অ্যাগোনাইজিং আপার অ্যাবডোমিনাল পেইন, and occasionally pain becomes so severe the patient become faint, and the pain migrated along the right paracolic gutter towards the lower abdomen and ultimately spreads to the lower abdomen and then to the whole abdomen. এইভাবে এটা সুন্দর করে একটা বর্ণনা দিয়ে দেব। এরপরে রেফার্ড পেইন, এই রেফার্ড পেইনের তো অসংখ্য উদাহরণ আছে, কিন্তু আমরা পরীক্ষার সময় যখন জানতে যাব ইউ শুড ইলিসিয়েটস অ্যাট লিস্ট 3 or 4 এক্সাম্পলস। যেমন আমরা পেপটিক্যাল, যদি অ্যাপেন্ডিসাইটিসের কথা বলি, অ্যাপেন্ডিসাইটিসের ইনিশিয়াল পেইন কোথায়? অ্যারাউন্ড আমলিকাস, অ্যারাউন্ড আমলিকাস। তাহলে কেন এই অ্যারাউন্ড আমলিকাস? অ্যাপেন্ডিক্স তো একটা রাইট ইলিয়াক ফোসার অর্গান, বাট ইটস পেইন ইনিশিয়ালি স্টার্টস অ্যাট দ্য পেরিয়ামলিক্যাল রিজিয়ন। তাহলে অর্গান যেখানে, সেখানে কিন্তু ব্যথা না, দ্যাট হ্যাজ বিন রেফার্ড টু দ্য অ্যানাদার এরিয়া দ্যাট ইজ ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য আমলিকাস। তাহলে এটার কারণ নিশ্চয়ই তোমরা জানো, ভিসারাল পেইন ইনিশিয়ালি ইট ইজ এক্সপ্রেসড বাই দ্য সোমাটিক নার্ভ। তা আমরা অ্যাপেন্ডিক্সের নার্ভ সাপ্লাই আমরা যদি মনে করি যে সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক, যেহেতু এটা একটা ভিসারা, আর প্যারাইটাল ওয়ালের নার্ভ সাপ্লাই কি, এটা হলো যে সোমাটিক নার্ভ, অ্যান্ড এটা স্পাইনাল নার্ভ থেকে আসে, যার জন্য এটা কিন্তু দুইজনেরই অরিজিন কিন্তু এক জায়গায়। এখানেও 10 থোরাসিক নার্ভ থেকে আসবে, অ্যাপেন্ডিসাইটিসেরও 9-10 থোরাসিক নার্ভ থেকে ওখান থেকে আসে, যদিও সেটা সিম্পেথেটিক। সিম্পেথেটিক নার্ভ আর এটা তার অরিজিন এক জায়গায়, স্পাইনাল কর্ডের 10th সেগমেন্টে। তা সেই জন্য ইনিশিয়াল পেইন ইজ এক্সপ্রেসড বাই দ্য সোমাটিক নার্ভ, ভিসারাল পেইন, বাট ইটস পেইন হ্যাজ বিন এক্সপ্রেসড বাই দ্য সোমাটিক নার্ভ। এইটাকে তোমাদের বলতে হবে, এবং এইটাকে এই জন্য আমরা প্রথম পেইনটাকে বলি রেফার্ড পেইন। অ্যাপেন্ডিক্সের পেইন হ্যাজ বিন রেফার্ড টু দ্য আমলিকাস আর পেরিয়ামলিক্যাল রিজিয়ন, এইটা বলবো। এটা 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 একটা রেফার্ড পেইনের উদাহরণ। আমরা অনেক সময় দেখি যে কোলিসিস্টাইটিসের পেইন, সিভিয়ার কোলিসিস্টাইটিস হলো, পেইন হ্যাজ বিন রেফার্ড টু দ্য রাইট শোল্ডার, অথবা ইন বিটুইন 2 shoulder blade, that is in the back.
কেন হয়? এটাও তার নার্ভের সাথে রিলেটেড। তোমরা জানো যে গল ব্লাডারের যে নার্ভ, সেই নার্ভ এখানে ফ্রেনিক নার্ভের একটা সামান্য ডিস্ট্রিবিউশন আফটার পায়ার্সিং দ্য ডায়াফ্রাম এইখানে সিলিয়াক প্লেক্সাসে আসে, এবং সিলিয়াক প্লেক্সাসের মাধ্যমে এই তোমার যত এই যে লিভার অ্যান্ড দ্য বিলিয়ারি ট্রি গল ব্লাডার এইখানে সাপ্লাই দেওয়া হয়। তাহলে এখানে এই জন্য ফ্রেনিক নার্ভের একটা সামান্য টুইক্স কিন্তু এখানে আসে। এই জন্য ফ্রেনিক নার্ভের যেরকম নার্ভ সাপ্লাইয়ের তার রুট ভ্যালু যেমন কি সার্ভিক্যাল 2, 3, 4, মেনলি 4, এই যে 4 সার্ভিক্যাল নার্ভ যেখানে সোমাটিক সাপ্লাই আছে সেখানে গল ব্লাডারের পেইনটা রেফার করতে পারে। অনেকে এখানে একটা ভুল অ্যান্সার দেয়, সে ভুলটাও তোমরা জেনে রাখো। এই ভুল অ্যান্সারটা কিন্তু দেওয়া যাবে না। অনেকে মনে করে যে গল ব্লাডার তো একটা ইনফ্লেমড অর্গান, এটা ইনফ্লামেশন হওয়ার পরে এটা ডায়াফ্রামকে ইরিটেশন করে, এই জন্য এই ব্যথাটা হয়। কিন্তু ইফ ইউ কনসিডার দ্য গল ব্লাডার, হোয়ার ইজ দ্য সিচুয়েশন অফ গল ব্লাডার? ইট ইজ আন্ডার সারফেস অফ দ্য লিভার, নট দ্য আন্ডার সারফেস অফ দ্য ডায়াফ্রাম। যার জন্য ডায়াফ্রামের পর আসবে লিভার, লিভারের নিচে হলো ইনফেরিয়র সারফেস যেটা থাকে, সেখানে গল ব্লাডার লাগানো থাকে। সে ডায়াফ্রামটাকে কীভাবে ইরিটেট করবে? দেয়ার ইজ নো চান্স টু ইরিটেট দ্য ডায়াফ্রাম, কারণ এত বড় একটা অর্গান তাকে ডায়াফ্রামকে ইরিটেট করবে কীভাবে? এই জন্য এই অ্যান্সারটা কিন্তু ভুল। তার সঠিক অ্যান্সার কি? যে ইট হ্যাজ কন্ট্রিবিউশন টু দ্য অফ দ্য, if we consider the nerve supply, the phrenic nerve has some contribution to the celiac plexus through which it supplies the gallbladder and biliary tree, and ultimately for that reason if there is any inflammation to this area and that pain that has got some referred pain to the same segmental innervation of the somatic nerve, that is in the shoulder, in the shoulder region. এই জন্য রাইট শোল্ডার রিজিয়নে এই ব্যথাটা হয়। এটাও একটা রেফার্ড পেইনের আমি একটা উদাহরণ দিলাম। ঠিক সেই রকম কিডনির ব্যথা, কিডনিতে যদি কোনো পেইন হয়, দ্যাট মে রেফার টু দ্য লোয়ার অ্যাবডোমেন। যদি ইউরেটারে ব্যথা হয়, দ্যাট মে রেফার টু দ্য এক্সটার্নাল জেনিটালিয়া ওয়ার টু দ্য ইনার অ্যাসপেক্টস অফ দ্য আপার থাই, এখানে কিন্তু রেফার করে। কারণ এই নার্ভের সাথে এই নার্ভের একটা রিলেশন আছে, দ্যাট ইজ সোমাটিক নার্ভ, ভিসারাল নার্ভ, এইভাবে। বাট these are the different examples of the referred pain. তাহলে তোমাদেরকে এই যে পেইনের কথা বললাম, পরীক্ষার সময় আমরা জিজ্ঞাসা করি শিফটিং পেইনের উদাহরণ, রেডিয়েটিং পেইনের উদাহরণ, রেফার্ড পেইনের উদাহরণ। আমি মনে করি যে এগুলা তোমরা সিনিয়র স্টুডেন্ট হিসাবে ইউ আর ভেরি মাচ অ্যাওয়্যার অফ দিস নেচার অফ দ্য পেইন। আর আমি যদি ক্যারেক্টারিস্টিক অফ দ্য পেইনের কথা বলি, যদি বলি যে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডিফারেন্ট পেইনস, তো সেখানে কিন্তু তোমাদের আসবে যে একটা হতে পারে বার্নিং পেইন, অ্যাগোনাইজিং পেইন, থ্রোবিং পেইন। তো এগুলোরও কিন্তু কিছু একটা মানে উদাহরণ দেওয়ার ব্যাপার আছে। এখন আমরা যদি বলি যে কন্টিনিউয়াস বার্নিং পেইন, এখন পেনক্রিয়াটাইটিসের পেইন, যে কোনো ইনফ্লামেটরি পেইন, এগুলো হলে কিন্তু এইরকম পেইন, নেচার অফ পেইন এগুলোর কীরকম, এগুলোর পেইন বার্নিং পেইন অথবা সিভিয়ার অ্যাগোনাইজিং পেইন। থ্রোবিং পেইন এটার উদাহরণ আমরা কি বলবো? যেমন এটার হলো থ্রোবিং পেইনের ইম্পর্টেন্ট এবং ক্লাসিক এক্সাম্পল হলো অ্যাবসেস এনিহোয়ার। কোনো জায়গায় যদি অ্যাবসেস হয়, অ্যাবসেসের যে পেইনটা যে হয় এটা একটা থ্রোবিং পেইন। পেশেন্ট সবসময় বলবে যে এটার ভিতরে একটু পরপরই আমার খুব পেইন আবার চলে যায়, পেইন আসে আবার চলে যায়। কিন্তু এটা আবার কিন্তু কনফিউজ করলে হবে না উইথ দ্যাট অফ দ্য কোলিকি পেইন। কোলিকি পেইনটা একটা হলো গ্রাসপিং পেইন, মনে হবে কোনো একটা জিনিস চেপে গেছে, অ্যান্ড ইট ইজ দ্য পেইন অফ হলো ভিসকাস। কোলিকি পেইন সবসময় এটাকে ইট ইজ দ্য এক্সাম্পল অফ হলো ভিসকাস। যেমন আমরা বলি যে ইউরিটারি কোলিক, আমরা যদি বলি ইন্টেস্টিনাল কোলিক, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, ডাইনামিক অবস্ট্রাকশনের যে ব্যথাটা হয়। আবার যদি আমরা বলি যে ইউরিটারি কোলিক, এটা হলো ভিসকাস, এর ভিতরে যদি কোনো স্টোন আটকাই পড়ে অথবা কোনো অবস্ট্রাকশন হয় বাই এনি মিনস, দেন দেয়ার ইজ সাম পেইন। এই পেইনটা কয়েক মিনিট পর পর আসবে, আবার চলে যাবে, আবার আসবে।
তাহলে এইভাবে যে এটাকে আমরা বলি গ্রাসপিং পেইন বা কলিকি পেইন। এই 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 জন্য কলিকি পেইন, বার্নিং পেইন, অ্যাগোনাইজিং পেইন। অ্যাগোনাইজিং পেইনটা আমরা বলি সিভিয়ার অ্যাগোনাইজিং পেইন, যেটা মানে এমনই পেইন যেটা পেশেন্টের টলারেন্সের বাইরে চলে যায়। পেনক্রিয়াটাইটিসের পেইনটা একটা ক্লাসিক এক্সাম্পলস অফ দিস। তো এইভাবে তোমরা এগুলো একটু পড়ে নেবা। আর এর সাথে পেইনের সাথে অন্যান্য যেই অ্যাসোসিয়েটেড সিমটমস ইন অ্যাকিউট অ্যাবডোমেন লাইক ভমিটিং, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, কনস্টিপেশনস, এগুলো বই দেখে দেখে একটু একটু তোমরা পড়ে নেবা। এগুলো ক্লিনিক্যাল পড়া যেহেতু, এগুলো আমরা এখানে তোমাদের বেশি একটা আলোচনা করব না। আর এক একটা ডিজিজ যখন আবার একটু আলোচনা করব তখন এগুলো আবার প্রতিটা জিনিস তার সাথে সাথে চলে আসবে। তো আমরা এই পেইন নিয়ে এই পর্যন্ত বললাম, কিন্তু আমরা যদি এখন এই ওয়ার্ডের দিকে ফিরে যাই, যে যেই জিনিসটা আমরা প্রায়ই ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করি, অথবা অনেক সময় রিটেন কোশ্চেনও বিভিন্নভাবে আসে, যে হোয়াট আর দ্য কমন অ্যাকিউট অ্যাবডোমিনাল কন্ডিশন ইউ হ্যাভ সিন ইন ইয়োর সার্জিক্যাল ওয়ার্ড। এটা কিন্তু আমরা এই কোশ্চেনটা কিন্তু প্রায়ই করি, অ্যাকিউট অ্যাবডোমেন। আবার এটা তোমার কোশ্চেন হিসাবেও আমাদের ওইখানে কোশ্চেন ফিক্সড কোশ্চেন করা যেগুলো ওর ভিতরে আছে, যে হোয়াট ইজ অ্যাকিউট অ্যাবডোমেন, হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট অ্যাকিউট অ্যাবডোমিনাল কন্ডিশন ইউ হ্যাভ সিন ইন দ্য সার্জিক্যাল ওয়ার্ড। তাই এখন সার্জিক্যাল ওয়ার্ডের অ্যাকিউট অ্যাবডোমেনের কিন্তু অনেক কারণ, তুমি যদি এটা আস্তে আস্তে করে বর্ণনা করো অনেক কারণ তুমি পারবা, এবং সেটা তোমাদের শিখতেও হবে। বই থেকে একটু ক্লাসিক ওয়েতে একটু শিখে নেবা, ক্লাসিক ওয়েতে একটু শিখে নেবা। কিন্তু আমরা যেটা বলতে যাচ্ছি, যে এই কোশ্চেনের অ্যান্সারটা হবে কমন যেগুলো। তুমি কি কি পাও কমন? আমরা এখানে 5 থেকে 7টা ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার, কজের কথা মেনলি বলবা। তুমি যদি কনসিডার করো যে আমরা ওয়ার্ডে কী কী দেখছো, তুমি যদি কল্পনাও করো, ইউ হ্যাভ সিন মেনি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, এটা প্রথমে আসবে। ইউ হ্যাভ সিন মেনি অ্যাকিউট কোলিসিস্টাইটিস, এটা আসবে। ইউ হ্যাভ সিন মেনি পেপটিক আলসার ডিজিজ, পেপটিক আলসার ডিজিজ, যেটা অ্যাকিউট অ্যাবডোমেন নিয়ে প্রেজেন্ট করছে, যদিও মেডিসিনেও আসে আবার সার্জিক্যাল এখানেও আসে। ইউ হ্যাভ সিন পারফোরেশন অফ দ্য পেপটিক আলসার, অ্যান্ড ইউ হ্যাভ সিন সো মেনি কেস অফ অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। তারপরে দেখেছো তোমরা পেনক্রিয়াটাইটিস, ইউ হ্যাভ সিন মেনি কেসেস অফ পেনক্রিয়াটাইটিস। দিজ আর দ্য কমন কজ। তা এখন যদি কমন কজই বলা হয়, তাহলে তোমার এই জিনিসগুলোই তোমাকে বলতে হবে। আবার তোমার যদি এটা রিটেন কোশ্চেন আসে, তাকে তুমি সেখানে কিছু কিছু কোশ্চেন ব্রিং দেম অন ক্যামেরা, আচ্ছা ওরা ক্যামেরায় দেখতে চাচ্ছিলো, তো এগুলো পরে আমি ক্যামেরায় দেখাবো। হ্যাঁ, তো তোমরা এগুলো আমি যেগুলো বলি এইগুলো তোমরা আস্তে করে তোমাদের নোট খাতায় একটু নোট করে রাখো, কারণ এগুলো ইম্পর্টেন্ট, এগুলোই আমরা জানতে চাই। তোমরা অনেক কারণ বলো, অনেক সময় দেখা যায় তোমরা এমন কথা বলে ফেলো, যেমন তুমি প্রথমেই বললা অনেক সময় প্যারালাইটিক আইলিয়াস। প্যারালাইটিক আইলিয়াস অ্যাকিউট অ্যাবডোমিনাল কন্ডিশন, ঠিক আছে, কিন্তু ওটা তো মানে ফ্রিকোয়েন্টলি ইউ হ্যাভ নট সিন ইন দি সার্জিক্যাল ওয়ার্ড, এটাকে আমরা কনসিডার করবো না। অনেক ক্ষেত্রে অনেকে বিভিন্ন ধরনের কোশ্চেন, পেরিটোনাইটিস, তারপর তোমার ধরো এই যে কেউ বলে ফেলে যে গলস্টোন আইলিয়াস, এই ধরনের কথাবার্তা কারণ আছে বইয়ের মধ্যে, কিন্তু এগুলো বলার প্রয়োজন নেই। কমন কারণগুলো ইউ হ্যাভ ফার্স্ট মেনশন, অ্যান্ড ইউ মেনশন দ্য কমন কজেস ইন ইউর অ্যান্সার। তাহলে এই কমন কারণগুলো তুমি এখানে বলবা। এরপরে এর থেকে করে কি, সারা যে কোনো একটা ইম্পর্টেন্ট কজ অফ অবস্ট্রাকশন এই অ্যাকিউট অ্যাবডোমেনে চলে যায়। তাহলে আমরা আজকে তোমাদের অস্পি যাতে তোমরা একটু পড়তে পারো, তোমাদের একটা অস্পির কোশ্চেনও পড়াবো, সেই জন্য আমি আজকে অ্যাকিউট পেপটিক আলসার পারফোরেশনটা নিয়ে তোমাদের সাথে একটু আলাপ করতে চাই। ইউ হ্যাভ টু নোট ডাউন ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ দ্য অ্যাকিউট পারফোরেশন অফ দ্য পেপটিক আলসার। এইটা আমরা আজকে তোমাদের একটু 5-10 মিনিটের ভিতর কমপ্লিট করে দেবো। তো তোমরা যেহেতু সিনিয়র স্টুডেন্টস,
তোমরা তোমাদেরকে ম্যাক্সিমামই আমি যেটা দেবো সেটা হলো তোমাদের গাইডলাইন, বাকিটা তোমরা নিজেরাই সুন্দর করে গুছাই নেবা। তাহলে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট মানে ক্লাসিক প্রেজেন্টেশন অফ একিউট পারপারশন অফ দ্য পেপটিক আলসার। তাহলে এই প্রেজেন্টেশন অ্যান্ড আর এটাও বলা হয়, আবার যদি বলা হয় হোয়াট আর দ্য টিপিক্যাল ক্লিনিক্যাল ফিচার অফ একিউট পারপারশন অফ দ্য পেপটিক আলসার, দুটোই কিন্তু পরীক্ষায় আসে। তা তোমরা এটাকে এইভাবে বলবা যে ইন পারপারশন অফ পেপটিক আলসার দেয়ার ইজ সাডেন সিভিয়ার একিউট abdominal pain, and pain is so severe sometimes patient become faints, and pain is associated with anorexia, nausea, vomiting, and with these symptoms there may have some gradual distensions of the abdomen, and later on initially the pain is at the upper abdomen. You should explain the pain, and gradually this pain migrate along the right paracolic gutter to the lower abdomen and then to the whole abdomen, and pain is continuous, it is burning in nature, and after few hours the intensity of the pain gradually reduces. এটা একটা বিষয় যে কয়েক ঘন্টা পর ব্যথাটা একটু কমে, as because with the irritations of the peritoneum there is huge secretion of the peritoneal fluid to the abdominal cavity, and the secreted the leaking fluids, that is acids and bile that has been leaked to the abdominal cavity is gradually become dilated. And dilated যখন এটা হয়, এই ফ্লুইডটা যখন ডাইলেট হয় তখন পেশেন্টের পেইনটা একটা কমার জন্য পেশেন্ট মনে করে যে সে আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করতেছে। অ্যান্ড ফলোয়িং ফিউ আওয়ার্স দেয়ার ইজ ডেভেলপমেন্ট অফ দ্য ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, তখন কিন্তু ব্যথা আবার গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে থাকে, অ্যান্ড গ্র্যাজুয়ালি পেশেন্টের টেম্পারেচারও অনেক সময় আসতে পারে when there is development of the bacterial peritonitis. তো এইটা তোমরা এই ক্লাসিক পেইনটা এবং তার সিমটমগুলো বর্ণনা করবা। হোয়াট উই গেট বাই এক্সামিনেশনস, তখন তুমি এক্সামিনেশন করে আমরা যে জিনিসটা পেতে পারি সেটা কি পাবো, যে তার পালসটা বেশি থাকবো, পালস ইনক্রিজেস, ব্লাড প্রেশার pulse increases but its volume may be gradually reduces, and occasionally patient may present in the hospital with features of shock. সেক্ষেত্রে তো আমরা অনেক সময় পালস নাও পেতে পারি, সিভিয়ার শক হয়ে গেলে। তাহলে আমরা সেটাই বলবো যে পালস দেখব এবং পালসটা ফিবল অ্যান্ড ইউজুয়ালি। তো আমরা এইভাবে তাকে পালসটাকে বর্ণনা করব। অ্যান্ড ব্লাড প্রেশার অনেক সময় দেখা যাবে যে মেবি নর্মাল অর মেবি lower than normal, or occasionally patient if the patient is in severe shock we may not get the blood pressure, যেটা আমরা পাইতে পারি অনেক সময়। আর পেশেন্টের ফেসটা কীরকম থাকবে, একটা মানে টিপিক্যাল faces hypocriticus if there is severe shock, but if patient is not at shock you may get the anxiety state of the patient. and আমাদের মেইন এটা হইলো ফোকাসটা হইলো অ্যাবডোমিনাল এক্সামিনেশনস। অনেক সময় স্পেসিফিকভাবে উল্লেখ করা হয় হোয়াট আর দ্য ফাইন্ডিংস, টিপিক্যাল ফাইন্ডিংস অন অ্যাবডোমিনাল এক্সামিনেশনস। তাহলে একটা একটা করে আমি বলি যে তোমরা মনের ভিতর সবসময় যে জিনিসটা রেখে আস্তে আস্তে এটাকে সুন্দর করে বর্ণনা করবা, সেটা হলো আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশন করতে গেলে উই ইনস্পেক্ট, উই প্যালপেট, উই অসকালটেট অ্যান্ড উই পারকাস দ্য অ্যাবডোমেন, এগুলো আমরা করি। তাহলে তুমি সেগুলি মনের ভিতর রেখে আস্তে আস্তে করে যদি বলো যে আমরা যদি ইনস্পেকশন করি, যেটা বলার দরকার নাই, তুমি মনে মনে চিন্তা করো যে ইউ আর ইনস্পেক্টিং দ্য অ্যাবডোমেন, তাহলে কী পাবা যে অ্যাবডোমেনের যে মুভমেন্ট অন রেসপিরেশন it is restricted. You will get the restricted abdominal movement on
respiration, and abdomen may be mildly distended. তাহলে আমি we may get mildly distended abdomen, and at the same time there is restricted abdominal movement on respiration. কারণ কি এখানে ব্যাখ্যাটা কি যে as because there is peritonitis and there is very severe inflammatory conditions in the abdomen, that's why there is reflex spasm of the abdominal muscle. তোমরা জানো যে অ্যাবডোমিনাল মাসেলটা করবে কি তাহলে রিফ্লেক্সলি স্পাজম হবে, যে রিফ্লেক্স স্পাজমের জন্য তোমার অ্যাবডোমিনাল মাসেল এখন আর মানে মুভ করবে না অন রেসপিরেশনে, যার জন্য অ্যাবডোমেনটা এইরকম রিজিড হয়ে থাকবে এবং দেয়ার ইজ নো মুভমেন্ট অন রেসপিরেশন। এটা তোমার একটা ব্যাখ্যা, তোমার জিজ্ঞেস করলেও তুমি ব্যাখ্যাটাও দিতে পারবা। ইফ উই প্যালপেট দ্য অ্যাবডোমেন, তাহলে কী পাবো প্যালপেশনে? there is board like rigidity of the abdomen. অ্যাবডোমেনের মাসেলগুলা এমনই স্পাজম হয়ে থাকে, অ্যাবডোমেনের ভিতরে হার্ড যখন আমি প্যালপেট করব তখন মাসেলগুলো শক্ত টাইট হয়ে থাকবে, যার জন্য মনে হবে there is board like rigidity of the abdomen. তাহলে এরপরে আমরা কি করব? পেশেন্টকে পারকাস করব। পারকাস করলে অনেকগুলো ফাইন্ডিংসই পাইতে পারি, কিন্তু উই লাইক টু নো ফার্স্ট যে দেয়ার ইজ অবলিটারেশনস অফ দ্য লিভার ডানলেস। আমি যে ওইখানে যে লিভার ডালনেসটা কোন জায়গায় থাকে, আমরা যদি উপর থেকে চেস্টটাকে পারকাস করে আসি তাহলে লিভার ডালনেস থাকে অ্যাট দ্য 5th ইন্টারকস্টাল স্পেস, কিন্তু দেখা গেল এখন আর লিভার ডালনেস নাই, অ্যাজ বিকজ দেয়ার ইজ কালেকশন অফ ফ্রি গ্যাস আন্ডার সারফেস অফ দ্য ডায়াফ্রাম। যার জন্য লিভারটা নিচের দিকে চলে গেছে, ওইখানে জায়গাটা দখল করছে কে? গ্যাস। এই যে ফ্রি গ্যাস আন্ডার সারফেস অফ দি ডায়াফ্রাম, যার জন্য অন পারকাশন উই মে গেট যে অবলিটারেশন অফ দ্য লিভার ডালনেস। এটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপরে তোমার অসকালটেশনে আমি কি পাবো? যে এখন অ্যাবডোমেনের ভিতর যে ইন্টেস্টাইনাল পেরিস্টালসিস যেটা ছিল, উইথ দ্য ভেরি গ্র্যাজুয়াল peritonitis, development of the peritonitis, initially irritation, later on bacterial peritonitis, and the peristaltic movement is reduced, and ultimately there is complete absence of peristalsis. এটাকে আমি এখন তো যদি অসকালটেট করি উইল নট গেট এনি পেরিস্টালটিক সাউন্ড। এটাকে খুব সুন্দর করে আমরা একটা টার্ম দিয়ে ব্যবহার করি, সাইলেন্ট অ্যাবডোমেন। তো সাইলেন্ট অ্যাবডোমেন, এখন আমরা যদি এই সব কটা জিনিস একত্রে বলি সুন্দর করে এক লাইন করে, পরীক্ষায় এটা অসপিতে আসে। অসপির সময় তোমার এই কয়েকটা কথা বলতে হবে, লিখতে হবে। যে আমি তোমাদেরকে এক্সরেটা যদি পারি একটু দেখাবো। তো কি বললাম আমি? ফাইন্ডিংস অফ অ্যাবডোমেন। তাহলে প্রথম উপর থেকে আমি বলি যে দেয়ার ইজ রেস্ট্রিক্টেড মুভমেন্ট অফ অ্যাবডোমেন অন রেসপিরেশন, and there is mild distensions of the abdomen, and there is board like rigidity of the abdomen, and the liver dullness is obliterated on percussion, and on auscultation there is absence bowel sound, that is called silent abdomen. অনেক সময় সাইলেন্ট অ্যাবডোমেন হলে একটা জিনিস কিন্তু ওই অসকালটেশনের সময় শোনা যায় শব্দ। সেটা কি শব্দ শোনা যাবে? সেটা হলো হার্ট সাউন্ড অ্যাবডোমেনের শোনা যায়। আমরা জিজ্ঞাসা করি যে একেবারেই কি সাইলেন্ট? হ্যাঁ, অ্যাবডোমেন ইজ সাইলেন্ট, বাট অকেশনালি দ্য হার্ট সাউন্ড ক্যান বি, উই ক্যান ফাইন্ড দ্য হার্ট সাউন্ড অন অসকালটেশন অফ দ্য অ্যাবডোমেন। এটা আমরা পাই। যেমন গভীর রাতে যখন কোনো শব্দ বিভিন্ন জায়গায় থেকে আসে না, তখন ঝিঝির পোকার ডাকটা কিন্তু খুব সুন্দরভাবে শোনা যায়, লাইক দিস। হ্যাঁ, আমরা এই দিনের বেলাও কি ঝিঝি পোকা ডাকে না? অবশ্যই ডাকে, পাখি ডাকে, অনেক কিছুই ডাকে। বিভিন্ন জায়গা থেকে শব্দ আসে, যার জন্য ওই ছোটো শব্দগুলো শোনা যায় না। বাট যদি গভীর রাত হয় গ্রামের দিকে, দেখবো যে ঝিঝি পোকার ডাকটা খুব সুন্দর স্পষ্ট শোনা যায়। ঠিক সেরকম when there is silent abdomen we can hear the heart sound. তো এটা মনে রাখতে হবে, এটা এইভাবে আর কি। তাহলে আমরা এইভাবে মানে অ্যাবডোমিনাল এক্সামিনেশন
আর জেনারেল এক্সামিনেশন, হিস্ট্রি এ নিয়ে তোমাদের একটা মোটামুটিভাবে পারফরেশনের বিষয়টা তুলে ধরলাম। এটা তোমরা খুব সুন্দর করে গোছায় লিখে রাখবা। এখন আমি যদি জিজ্ঞাসা করি পরীক্ষার সময় যে হোয়াট আর দ্য সিঙ্গেল কমন ইনভেস্টিগেশন ইউ লাইক টু অ্যাডভাইস, তাহলে তোমরা কি বলবা? সুন্দর করে বলতে হবে যে প্লেন এক্স-রে অ্যাবডোমেন, এপি ভিউ ইন ইরেক্ট পার্সার ইনক্লুডিং বোথ ডোম অফ ডায়াফ্রাম। বর্ণনাটা কিন্তু এরকম হইতে হবে, প্লেন এক্স-রে অ্যাবডোমেন, এপি ভিউ ইন ইরেক্ট পার্সার ইনক্লুডিং বোথ ডোম অফ ডায়াফ্রাম। তাহলে আমরা একটা প্লেন এক্স-রে করবো যেটার বর্ণনা হবে এরকম যে ইন ইরেক্ট পার্সার। ইরেক্ট পার্সারে না করলে তো হবে না, আমি যদি সবাই করি তাহলে হবে না। হ্যাঁ, আর কীভাবে করতে হবে? এপি ভিউ ইনক্লুডিং বোথ ডোম। এটা পিএ ভিউ হবে না কিন্তু, অ্যাবডোমেনের যে এক্সরেটা এটার ভিউটা কোন দিকে? পিএ ভিউ। হ্যাঁ, এপি ভিউ মানে মানে এন্টেরোপোস্টিরিয়র ভিউ। হ্যাঁ, তাহলে এন্টেরোপোস্টিরিয়র ভিউ, আর এখানে লোয়ার চেস্টও বলতে পারো, আর ইনক্লুডিং বোথ ডোম অফ দি ডায়াফ্রামও বলতে পারো। যেটা বলবা সেটা বলবা। এখানে একটা তোমার আছে, একটা এক্সের ছবি এখন দেখবা, তুমি এই ছবিটা একটু দেখো, পরে তোমরা যদি ছবিটা নিতে পারো নাও, আর যদি না পারো তুমি ইন্টারনেট থেকে পারফরেশন অফ দ্য পেপটিক আলসার এই সার্চ দিয়ে এই ছবিগুলো একটু বের করে নেবা, বের করে এই ছবিটা দেখবা। আমি এখন যেই কোশ্চেনগুলো বলবো সব কোশ্চেনই কিন্তু অস্পির কোশ্চেন, এবং অস্পিতে প্রায় প্রতিটা পরীক্ষায় এই কোশ্চেনটা, এই পারফরেশনের একটা এক্সরে থাকেই। পারফরেশন না থাকলে অবস্ট্রাকশন, তাহলে অবস্ট্রাকশন পারফরেশন করলে অনেক সময় দুইটাই থাকে। তো তোমরা এই জন্য এই দুটোকে খুব গুরুত্ব দেবে। আজকে আমরা পারফরেশনটা নিয়ে আলোচনা করব, এইটার এক্সরেটা তোমাদেরকে দেখাবো। তোমরা এই এক্সরেটা দেখো। এই দেখাচ্ছে কেন? এই যে এখন যে এক্সরেটা তোমরা দেখতেছো, ইট ইজ দি প্লেন এক্সরে অ্যাবডোমেন, এপি ভিউ ইন ইরেক্ট পার্সার ইনক্লুডিং বোথ ডোম অফ ডায়াফ্রাম। এখানে দেখো এই এক্সরেটা যদি তোমরা খেয়াল করো যে রাইট ডোম অফ ডায়াফ্রাম, তার নিচে যে গ্যাস শ্যাডো, ফ্রি গ্যাস শ্যাডো। লেফট ডোম অফ দ্য ডায়াফ্রাম, দ্যাট ইজ, সেখানেও কিন্তু ফ্রি গ্যাস আছে। যে আমরা যদি বলি যে স্টোমাকের যে ফান্ডাসের জাস্ট উপরে দেখো যে উপরে দেখলে তুমি দেখবা যে ওখানে একটু ফ্রি গ্যাস আছে, দুই পাশেই কিন্তু ফ্রি গ্যাস আছে। হ্যাঁ, এখানে দেখো যে এখানে এই যে দেখো, এটা হলো যে ডায়াফ্রাম। এই ডায়াফ্রামের পর এই যে লিভারের মাঝখানে যে এই ফ্রি গ্যাস আন্ডার সারফেস অফ ডায়াফ্রাম, এখানেও দেখা যাচ্ছে এখানেও ফ্রি গ্যাস আন্ডার সারফেস অফ দি ডায়াফ্রাম, এখানে তুমি দেখতেছো এখানে। তো এই দুটো ফ্রি গ্যাস আন্ডার সারফেস অফ দি ডায়াফ্রাম, এটা তোমরা নোট করো। তাহলে তোমরা এই আগে এটা পরীক্ষায় তোমার আসলো, তোমাকে কোশ্চেন থাকবে ডিসক্রাইব দ্য এক্সরে। তাই তুমি ডিসক্রাইব দ্য এক্সরে ইন দ্য ভিউ বক্স, তাহলে কী লিখবা তখন? প্লেন এক্সরে অ্যাবডোমেন, এপি ভিউ ইন ইরেক্ট পার্সার ইনক্লুডিং বোথ ডোম অফ দ্য ডায়াফ্রাম। তারপরের কোশ্চেন আসবে হোয়াট আর দ্য ফাইন্ডিংস। এখানে পজিটিভ ফাইন্ডিংস কি? তো তখন তোমাকে বলতে হবে দেয়ার ইজ ফ্রি গ্যাস আন্ডার বোথ সারফেস অফ দি ডায়াফ্রাম, আন্ডার বোথ সারফেস অফ দি ডায়াফ্রাম। এটা হলো ফাইন্ডিংস। এরপরের কোশ্চেন আসবে, তুমি এরপরের কোশ্চেন যে তাহলে তোমার ডায়াগনোসিসটা কি? তুমি যে এক্সরেটা দেখলা, এটা ডায়াগনোসিস কি? তাহলে এটার থেকে তোমাকে ডায়াগনোসিস করতে হবে। ইট ইজ দি পারফরেশন অফ দ্য গ্যাস কন্টেনিং হলো ভিসকাস। তুমি তো এটা পেপটিক আলসার না কোন হলো অর্গান এখানে পারফোরেট করছে সেটা তো বলা যাবে না। এটা বলা যায় যে হলো অর্গান যার ভিতর গ্যাস ছিল সেরকম একটা হলো অর্গান এখানে পারফোরেট করছে। তাহলে ডায়াগনোসিসটা হবে যে গ্যাস কন্টেনিং হলো ভিসকাস পারফোরেশন। তাহলে পারফোরেশন অফ দ্য গ্যাস কন্টেনিং হলো ভিসকাস, তাহলে পারফোরেশন অফ দ্য গ্যাস কন্টেনিং হলো ভিসকাস ডায়াগনোসিস হলো। এটার জন্য প্রায় 1 নম্বর থাকে। এরপরের হলো হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এরকম যে যদি আমরা পাই এরকম একটা এক্সরে, তার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কী হবে? 1 নম্বর হবে পারফোরেশন অফ দ্য পেপটিক আলসার। পেপটিক আলসারের ভিতরে তোমরা জানো যে দুটোর যে কোনো একটাই হতে পারে। এটা গ্যাস্ট্রিক আলসার পারফোরেশনও হতে পারে, আবার এই
ডিউডেনাল আলসার পারফোরেশন হতে পারে। তাহলে দুটোর মধ্যে কোনটা প্রেফারেবলি? ডিউডেনাল আলসার পারফোরেশন সবচেয়ে বেশি এইটা। তাহলে আমরা সেগুলো আবার একটু পরে আসি। এগুলো অনেক কোশ্চেন আছে, কিন্তু আজকে মানে এইটা নিয়েই বোধহয় আজকে শেষ করবো না। এবং সব জিনিসগুলোই তোমরা, আমি যে কোশ্চেনগুলো করবো সব কোশ্চেন কিন্তু তোমরা লিখে রাখবা। কোশ্চেন দেখবা যে এই কোশ্চেনগুলোই আমি বা অন্য টিচার যারাই করুক না কেন, তোমরা এই কোশ্চেনগুলো যদি ধরে রাখো, প্রায় 100% কোশ্চেন তোমাদের ভাই বা অন্য কোনো সময় কমন পড়বে। তো পরেরটা হলো কি, আমরা টাইফয়েড আলসার পারফোরেশন। টাইফয়েড আলসার হয়ে পারফোরেশন হতে পারে, এবং এই টাইফয়েড আলসার হয়ে পারফোরেশন হচ্ছে, টাইফয়েড আলসার পারফোরেশনটা কোন জায়গায় হয় তোমরা সবাই জানো, যে টার্মিনাল আইলিয়াম। টার্মিনাল আইলিয়াম টাইফয়েড আলসারের আর এক নাম তোমরা জানো, এটাকে আমরা বলি এন্টেরিক ফিভার। তাহলে এন্টেরিক ফিভার বলি কারণ ইন্টেস্টাইন ইজ ইনভলভড উইথ দিস ফিভার অ্যান্ড পেয়ার্স প্যাসেজ at the important site that is involved, and usually ulcer occurs at the terminal part of the ileum, and for these reasons there may have some multiple perforation, single perforation, ulceration etc. at the terminal ileum. তো তোমরা জানো এই জন্য টার্মিনাল আইলিয়াম ইজ ভালনারেবল ফর দ্য এন্টেরিক ফিভার। এতে এন্টেরিক ফিভার যদি পারফোরেট করে তাহলে এরকম হতে পারে। আর কি হতে পারে, যে ট্রমাটিক রাপচার অফ দ্য ইন্টেস্টাইন যদি ট্রমাটিক রাপচার হয় তাহলে এরকম হতে পারে। এটা হতে পারে যে এটা তোমার আর একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। পারফোরেশন অফ দ্য আলসারেটিভ কোলাইটিসের যে আলসার, এই আলসার কিন্তু পারফোরেশন হয়েও এরকম হতে পারে। অথবা রাপচার অফ দ্য গ্যাংগ্রিনাস ইন্টেস্টাইন ইন স্ট্রাঙ্গুলেটেড অবস্ট্রাকশন হওয়ার পরে যদি এখানে গ্যাংগ্রিন হয় এবং সেটা যদি পারফোরেশন হয় সেটাও হতে পারে। অ্যান্ড ভেরি রেয়ারলি আমরা বলি অনেক সময় যে পারফোরেশন অফ দ্য গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিক্স, সেটা হইলেও অনেক সময় গ্যাস এরকম আসতে পারে, অল্প গ্যাস। তা এখানে যে হিউজ গ্যাস তোমরা দেখছো, এখানে অবশ্য অ্যাপেন্ডিসাইটিসটা এই ধরনের আসলে না লেখাই ভালো। এই কটা লিখবা তোমরা। কোনটা লিখবা? ইউজুয়ালি পেপটিক আলসার পারফোরেশন ফার্স্ট, তারপরে টাইফয়েড আলসার পারফোরেশন, নেক্সট ট্রমাটিক রাপচার অফ দি ইন্টেস্টাইন, তারপর পেনিট্রেটিং ইনজুরি অফ দি অ্যাবডোমেন। আরেকটা বলতে পারো পোস্ট অপারেটিভ। একটা মানুষের যদি ল্যাপারোটমি করা হয় অথবা ল্যাপারোস্কোপি সার্জারি করা হয়, তারপরেও কিন্তু অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতর অনেকখানি গ্যাস জমা হয়ে থাকে। তাহলে সেই গ্যাস কিন্তু আমরা যদি রুগীদের এইভাবে এক্সরে করি, দ্যাট ক্যান বি সিন আন্ডার সারফেস অফ দি ডায়াফ্রাম। একটা ল্যাপারোস্কোপি করলাম, কোলিসিস্টেক্টমি করলাম, পরের দিন যে কোনো কারণে হোক তার একটা আল্ট্রাসাউন্ড এক্সরে করা লাগলো। আমরা যদি সেই এক্সরেটা করি তাহলে তখন দেখা যাবে যে অবশ্যই দেয়ার ইজ গ্যাস আন্ডার সারফেস অফ দ্য ডায়াফ্রাম। তা সেটা একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। আর অনেক আগে আরেকটা কারণ কজ আমরা বলতাম, তোমাদের এই যুগে সেটা বেশি একটা বলে না, তবে আমি দেখছি যে অনেক আমাদের চেয়েও যারা অনেক সিনিয়র স্যাররা অনেক সময় আসেন, রিটায়ার্ড, এখন থেকে 10 বছর 15 বছর হয়ে গেছে, রিটায়ার্ড করছে, কিন্তু তারা পরীক্ষা নিতে চায়, তারা পরীক্ষা নিতে আসেন। তো তারা অনেক সময় আরেকটা জিনিস জানতে চায়, সেটা হলো ইউটেরিন ইনসাপ্লেশন টেস্ট, টিউবাল ইনসাপ্লেশন টেস্ট। মানে গাইনোকোলজিস্টরা আগে টিউবাল ইনসাপ্লেশন টেস্ট করতো ইনফার্টিলিটির জন্য, অর্থাৎ সার্ভিক্স অফ দ্য ইউটেরাসের ওখানে ক্যানুলা ঢুকে তখন বাতাস দিত, এই ইউটেরাসের ভিতর বাতাস দিলে ওই বাতাসটা বের হয়ে আসতো থ্রু দ্য ফ্যালোপিয়ান টিউব। তা ওই বাতাসের যে শব্দ, এটা আবার স্টেথোস্কোপ দিয়ে শোনা যেত। এটাকে বলা হয় টিউবাল ইনসাপ্লেশন টেস্ট। অ্যান্ড ইন টিউবাল ইনসাপ্লেশন টেস্ট যদি এক্সরে করা হয় তখন এই আন্ডার সারফেস অফ দি ডায়াফ্রামে গ্যাস পাওয়া যায়। এটা ওই স্যাররা অনেক সময় জানতে চায়। এটা তোমরা মনে রাখতে পারলে ভালো। ওই স্যাররা অনেক সময় জিজ্ঞাসা করে, বা কেউ যদি এইভাবে জিজ্ঞাসা করে যে কোনো টেস্ট এরকম আসতে পারি কিনা, তখন তোমরা এটা অ্যান্সার দেবা। বাট ইউজুয়ালি ইট ইজ নট দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ ইয়োর অসপিতে কখনো এটা লেখার দরকার নাই, কারণ অসপিতে আমরা চাই 3টা বা 4টা। তাহলে 3টা 4টার জন্য এটা তোমার লেখা ম্যান্ডেটরি না। তখন তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো লিখতে হবে। পারফোরেশন অফ পেপটিক আলসার, ইউজুয়ালি গ্যাস্ট্রিক আলসার অ্যান্ড ডিউডেনাল আলসার, তারপরে টাইফয়েড আলসার পারফোরেশন, ট্রমাটিক রাপচার অফ দি ইন্টেস্টাইন, পেনিট্রেটিং ইনজুরি অফ দি অ্যাবডোমেন, অ্যান্ড পোস্ট অপারেটিভ ফলোয়িং ল্যাপারোটমি আর স্কোপিক সার্জারি। এই কটা মনে রাখবা। এর মধ্যে তুমি যে কোনো 3টা বা 4টে লিখবা, যে কটা চাওয়া হবে অসপিতে।
তো দিস আর দ্য ডিফারেন্ট কোশ্চেন্স রিলেটেড টু দিস অসপি। আর এটার সাথে আরেকটা কোশ্চেন যোগ করে দেন, ইফ ইট ইজ দি পেপটিক আলসার, ইফ দ্য পেশেন্ট ইজ ফলোয়িং পেপটিক আলসার, হোয়াট আর দ্য অ্যাবডোমিনাল ফাইন্ডিংস। এইটা কিন্তু অনেক সময় আমরা অসপিতে এই কোশ্চেনটা সেট করা হয়, তখন তোমরা ওই কথাগুলো লিখবা, যে এই 4টা পয়েন্ট কিন্তু লিখবা, 2 নম্বর থাকে এতে, যে কী লিখবা, যে অ্যাবডোমিনাল ফাইন্ডিংসগুলো প্রথমে লিখবা যে রেস্ট্রিক্টেড অ্যাবডোমিনাল মুভমেন্টস অ্যান্ড রেসপিরেশন অ্যান্ড মাইল্ডলি ডিস্টেন্ডেড অ্যাবডোমেন। তারপর লিখবা যে ওব্লিটারেশন অফ দ্য লিভার ডালনেস। এরপরে লিখবা, তার আগে তুমি লিখবা যে বোর্ড লাইক রিজিডিটি অফ দি অ্যাবডোমেন, obliteration of the liver dullness and silent abdomen on auscultation। এই কটা কথা, এই 4টা কথা তুমি লিখবা, তাতে তুমি 2 নম্বর পাবা, বেশি কথা লেখার দরকার নেই। এটা অসপির কোশ্চেন এবং অ্যান্সার। আর যদি এরপরে আসতে পারে, ইফ ইট ইজ দি পেপটিক আলসার, মেনশন দ্য প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট। তাহলে প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট তুমি কীভাবে মেনশন করবা? 1-2 লাইন, তো তোমার পুরো নাম্বার হলো 1, তোমাকে লিখতে হবে যে রিসাসিটেশন ফলোড বাই সার্জারি, দ্যাট ইজ রিপেয়ার অফ পারফোরেশন, পেরিটোনিয়াল টয়লেটিং, হয়ে গেল তোমার। এটা হলো প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট। তাহলে কী হলো, আগে আমরা পেশেন্টকে রিসাসিটেট করবো, সেদিনও লিখতে হবে রিসাসিটেশনস অফ দ্য পেশেন্ট। এই রিসাসিটেশন বলতে অনেক কিছু বোঝায়। আমরা এই পারফোরেশন নিয়ে আবার কালকে কিছু আলোচনা করব, অবস্ট্রাকশন নিয়ে আলোচনা করব, আর অ্যাপেন্ডিসাইটিস পড়াবো। এই 3টে জিনিস নিয়ে কিন্তু কালকে অথবা পরশু দিন আমি তোমাদের সময়টা জানাই দেবো, সেই সময় আলোচনা করব সেগুলো, তখন তোমাদেরকে এই জিনিসগুলো আবার আমরা পড়াবো। তো আজকে মনে হয় আমাদের এই অসপি আর এইটা নিয়েই শেষ করি, কারণ আজকে প্রথম তোমাদের সাথে ক্লাস, অনলাইনের ক্লাস। আর তোমাদের যারা বন্ধু আছে তাদেরকে তোমরা অবশ্যই ইনফর্ম করবা, দে শুড জয়েন, এটা আর কি। আর আমি আরেকটু অ্যারেঞ্জমেন্টটা বড় করতে পারি, জুমে ক্লাস নিতে পারি, তখন তোমাদেরকে স্লাইডগুলো কিছু আমি দেখাবো। স্লাইড লেখা বড় কথা না, আমার এই ডিসকাশনের মধ্যে দিয়ে তোমরা যে কোশ্চেনগুলো সুন্দর করে গুছাই নেবা এবং সুন্দর করে কোশ্চেনগুলো পড়বা। তো যাই হোক, আমাদের তো একটা খুব দুঃসময় যাচ্ছে, প্যান্ডেমিক কোভিড-19। এখন এটার জন্য তো সমস্ত পৃথিবী স্তব্ধ হয়ে গেছে, সবাই প্রবলেমের মধ্যে আছে। তোমাদের ক্লাসও কবে শুরু হবে সেটাও তো আমরা বুঝতে পারছি না, তোমাদের পরীক্ষাই বা কবে শুরু হবে সেটারও একটা অনিশ্চয়তা। তারপরেও আমার মনে হয় সব কিছুর মধ্যেই আবার সব কিছু শুরু আস্তে আস্তে হয়ে যাবে, প্রবলেম নিয়েই সব কিছু চলতে হবে, এরকমই একটা বিষয় হয়ে দাঁড়াইতে পারে। কারণ এটা এমনই একটা বিষয়, তোমরা জানো এর আগেও এরকম অনেক প্যান্ডেমিক ছিল, বিভিন্ন ফ্লু জাতীয় জিনিসও প্যান্ডেমিক ছিল, বিশেষ করে একটা বোধহয় এশিয়ান ফ্লু, সেটা জাপান থেকে শুরু হয়েছিল, জাপান বা চীন থেকে, সেটাও অনেক মানুষ মারা গেছে তাতে। তারপরে আরও অন্যান্য ডিজিজের প্যান্ডেমিক তো ছিলই, বিশেষ করে ফ্লু জাতীয় প্যান্ডেমিক এইটা, আর ছিল আরেকটা ছিল স্প্যানিশ ফ্লু, সেটা তো 100 বছর আগে। তবে তাও স্প্যানিশ ফ্লুটা মোটামুটি 100% নর্মালে আসতে কিন্তু সময় লাগছে 2 বছর। কাজে এটা আমাদের জানি না এখন অ্যাডভান্স এই যে মেডিকেল সায়েন্সের বদৌলতে হয়তো কিছু সুবিধা আমরা পেতে পারি, তো সেটার জন্য আমরা অপেক্ষা করতে থাকি। তো আজকে আমার মনে হয় এই পর্যন্ত আমরা থাকি। সবাইকে শুভেচ্ছা, তোমরা সবাই পরবর্তীতে ক্লাসে আবার অংশগ্রহণ করবা। ধন্যবাদ সবাইকে।